প্রিয় দর্শক, সালাম ও শুভেচ্ছা সবাইকে। আমরা আজকে এক্সপ্লেন করব সম্প্রতি বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম মির্জা। এখানে আমরা দেখতে পাই 50 বছর বয়সী চিরকুমার এক প্রাইভেট ডিটেকটিভ বা গোয়েন্দাকে। কিছুটা কমেডি ঘরানার এই সিরিজের কাহিনী আবর্তিত হয়েছে এক নাইট ক্লাবের গিটারিস্ট হত্যা রহস্যকে কেন্দ্র করে। ফিল্মের শুরুতে আমরা লিজা নামের একটি মেয়েকে দেখি তার বয়ফ্রেন্ড রাশেদের বাড়িতে ঢুকতে, কিন্তু সেখানে টয়লেটের দরজা খুলেই সে দেখতে পায় তার বয়ফ্রেন্ডের মৃতদেহ পড়ে আছে। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়ে লিজা। সে বুঝতে পারে এই ঘটনায় পুলিশ শুরুতেই তাকেই সন্দেহ করতে পারে। ফলে বাড়ি থেকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে অ্যাকোয়ারিয়ামে থাকা নিজের প্রিয় মাছগুলোকে কয়েকদিনের খাবার দিয়ে গা ঢাকা দেয় লিজা। এবার আমরা পরিচিত হব মির্জা গোলাম হাফিজ নামের 50 ঊর্ধ্ব একজন প্রাইভেট ডিটেকটিভের সঙ্গে। এই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নাম ভূমিকায় অভিনয় করা ডিটেকটিভ মির্জা সাহেব 50টি বসন্ত পৃথিবীতে পার করলেও এখনও তার বিয়ে করা হয়ে ওঠেনি। বিভিন্ন কেস সলভ করে তিনি বেশ টাইম লাইনে চলে এসেছেন। বিভিন্ন বড়লোক ব্যক্তি, সিনেমার নায়িকা থেকে শুরু করে সাধারণ মানুষেরা বিচিত্র সব সমস্যার সমাধানের জন্য ধন্যা দেয় মির্জা সাহেবের কাছে। তবে সবচেয়ে বেশি আসে তার কাছে স্বামীরা তাদের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপারে তদন্ত করার জন্য মির্জা সাহেবকে ভাড়া করে। মূলত এসব কিছুর কারণেই বিয়ের উপর থেকে তার মন উঠে গেছে। তবে তার 3 বোন সবসময় চেষ্টা করে ভাইকে বিয়ে দেওয়ার। নতুন কোনো মেয়ে ক্লায়েন্ট বাসাতে আসলেই তারা চেষ্টা করে তার ভাইয়ের বিয়ের জন্য সম্বন্ধ ঠিক করার। সেদিন আমরা অবিকল লিজার মতো দেখতে একটি মেয়েকে আসতে দেখি মির্জা সাহেবের বাড়িতে। তবে পরে তার কথা শুনে আমরা বুঝতে পারি তিনি লিজার যমজ বোন। তার নাম লুনা। মায়ের সঙ্গে সে সিলেটে থাকে। তার বোন লিজা ঢাকায় চাকরির সুবাদে একা থাকতো এখানে। গত 3 দিন ধরে কোথাও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ঢাকায় লুনার পরিচিত কেউ না থাকায় থানা পুলিশ না করে সরাসরি এক বন্ধুর কাছ থেকে ঠিকানা নিয়ে চলে এসেছে প্রাইভেট ডিটেকটিভ মির্জা সাহেবের কাছে। তবে মির্জা সাহেবের পারিশ্রমিক অনেক চড়া। প্রতিদিন ইনভেস্টিগেশনের জন্য 10,000 টাকা ফিস নেন তিনি। বোনকে খুঁজে পাওয়ার জন্য অবশ্য লুনা সেই টাকা দিতে রাজি হয়ে যায়। তার বোনের অফিসের ভিজিটিং কার্ডে নিজের সিলেটের বাসার ঠিকানা লিখে দিয়ে যায় লুনা। তবে এতক্ষণে অনেক কিছুই গোয়েন্দা দৃষ্টি দিয়ে অবজার্ভ করে ফেলেছে মির্জা। যেমন লুনার ভাড়া করা গাড়ির একটা চাকায় হাওয়া কিছুটা কম, লুনা বেশ ক্ষুধার্ত, তার বোনের ভিজিটিং কার্ডের উপর লেখা বাসার ঠিকানাটা বেশ নতুন ইত্যাদি। সেদিন থেকেই লুনার বোন লিজাকে খুঁজে বের করার মিশন শুরু করে মির্জা। এদিকে আমরা একটা গ্যাংকে দেখতে পাই। এই গ্যাংটা ছিল মূলত ক্লাব 29 নামের একটা নাইট ক্লাব কেন্দ্রিক মাদক চোরাচালানকারী গ্যাং। সেই গ্যাংয়ের একদল গুন্ডার হাতে একটা ব্যাগ দেখতে পাই আমরা। সেই ব্যাগ থেকে বের হয় লিজা রহমানের আইডি কার্ড। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি তাদের কোনো একটা মূল্যবান প্যাকেজ আছে লিজার কাছে। তাই তারা হন্য হয়ে খুঁজছে লিজা রহমানকে। এই লিজা রহমানই কিন্তু আমাদের সেই মির্জা সাহেবের ক্লায়েন্ট লুনার দোন। এদিকে লিজার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য তার বাসার দিকে নিজের পুরাতন গাড়িটা নিয়ে যাচ্ছিল মির্জা। পথে এক রিকশাওয়ালাকে রাস্তায় হিসু করতে দেখে মির্জা মুরব্বি মুরব্বি উহ উহ বলে ওঠে। অতপর বাড়ির দারোয়ানকে ফাপড় দিয়ে সে ঢুকে পড়ে লিজার বাড়িতে। কিন্তু তার আগেই সেই গুন্ডা বাহিনী সেই বাড়িতে সার্চ করছিল। তারা মির্জাকে দেখেই মারধর শুরু করে। মির্জা তাদেরকে জানায় লিজা তার কাছ থেকে 2 লাখ টাকা ধার নিয়েছে, তাই সে তাকে খুঁজতে এখানে এসেছে। অলরেডি গুন্ডা বাহিনী লিজার বাড়ি তছনছ করে ফেলেছে। তাই বেশি কিছু আর না খোঁজাখুঁজি করে শুধুমাত্র অ্যাকোয়ারিয়ামে থাকা মাছগুলোকে কিছু খাবার দিয়ে বের হয়ে যায় মির্জা। বাসায় কিছু না পেয়ে সে চলে যায় লিজার অফিসে। সেখানে তার সঙ্গে পরিচয় হয় লিজার খুব ঘনিষ্ঠ একজন কলিগ, যার নাম ছিল নেহা। নেহা মির্জাকে জানায় 3 দিন ধরে লিজা অফিসে আসছে না, এমনকি তার ফোনও বন্ধ। লিজার একটা বয়ফ্রেন্ড আছে যার নাম রাশেদ। তারা মাঝে মাঝেই ক্লাব 29 নামের একটা নাইট ক্লাবে পার্টি করতে যেত। সেই ক্লাবের গিটার বাদক কাম সিঙ্গার ছিল এই রাশেদ। মির্জা তখন রাশেদের খোঁজে সেই ক্লাব 29-এ যায়, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে রাশেদও কয়েকদিন ধরে ক্লাবে আসছে না। সেখানকার একজন ক্লিনারকে টাকা দিয়ে রাশেদের বাড়ির ঠিকানা নেয় মির্জা। রাশেদের বাসায় যেতে যেতে তার রাত হয়ে যায়। দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে সে বাসায় ঢুকে পড়ে।
কিন্তু বাথরুমের দরজা খুলতেই সে দেখতে পায় একটা লাশটা মারার পর কেউ তার চেহারা পুড়িয়ে দিয়েছে। তখনই সে থানায় ফোন করে। পুলিশ এসে অবশ্য মির্জা সাহেবের সাথে আনসাপোর্টিভ ব্যবহার করা শুরু করে। সম্ভবত প্রাইভেট ডিটেকটিভদেরকে পুলিশ ভালো চোখে দেখে না। বেশিরভাগ ক্ষেত্রেই তারা কেসের তদন্ত করে সমস্ত ক্রেডিট নিজেরাই নিয়ে যায় আর মিডিয়ার কাছে পুলিশকে হাসির খোরাকে পরিণত করে। যেহেতু ক্রাইম স্পটে মির্জা সাহেবকে প্রথম দেখা গিয়েছে, তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। এদিকে মির্জা ফিরে না আসায় তার 3 বোন খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। তার মোবাইলের লাস্ট লোকেশন দেখে তারা থানায় চলে আসে। তারা যাবার পর থানার ওসি আরিফ সাহেব মির্জাকে ছেড়ে দেয়। তবে ছাড়ার আগে মির্জার কাছ থেকে কেন সে রাশেদের বাসায় গিয়েছিল সে সব কথা জেনে নেয়। তবে তারা বুঝতে পারে না কেন লুনা তার বোনকে খোঁজার জন্য পুলিশের কাছে না গিয়ে প্রথমেই একজন প্রাইভেট ডিটেকটিভের কাছে গেল। এখানে নিশ্চয় কোনো কিন্তু আছে। মির্জা থানা থেকে বের হয়ে বুঝতে পারে তাদের পেছনে সেই গুন্ডা বাহিনী ফলো করা শুরু করেছে। গুন্ডাদের মূল লক্ষ্য ছিল মির্জার প্রতিটি পদক্ষেপ ফলো করা। তবে মির্জা কিছুক্ষণ গাড়ি গলিগলিতে চালিয়ে বিভিন্ন কায়দায় ডজ দিয়ে পেছন থেকে লেজ খসায়। এই গুন্ডা বাহিনীর দলনেতার নাম ছিল পারবিন। এমনিতেই খুব মেজাজ খারাপ ছিল, পেছনে প্রাইভেট ডিটেকটিভ লাগায় তার ওপর সে যখন জানতে পারে রাশেদ মারা গেছে তখন সে আরও রেগে যায়। কারণ রাশেদ জানতো তার চুরি যাওয়া মালগুলো কোথায় আছে। তবে তাদের কথা শুনে আমরা বুঝতে পারি যে রাশেদ হত্যার সঙ্গে তারা জড়িত নয়। তাহলে একটা প্রশ্ন থেকেই যায় যে রাশেদকে কে মারল? মির্জা সেদিন রাতে আবার যায় সেই নাইট ক্লাবে। শুরুতেই নাফা নামের সেই দলের এক নারীর সঙ্গে এক কোণে বসে গল্প করতে করতে ঘনিষ্ঠ হয় সে। মেয়েটির দেওয়া টাকিলা খেলেও মির্জা মুখে দিয়ে ফেলে দিচ্ছিল সেই ড্রিঙ্কস। তার টার্গেট ছিল নাফাকে মাতাল করে সেই সুযোগে কিছু তথ্য যদি বের করা যায়। তবে এর আগেই সেই গুন্ডারা মির্জাকে চিনে ফেলে এবং তাকে ওয়াশরুমে আটকে ফেলে। তবে পারবিন তাদেরকে মির্জাকে ছেড়ে দিতে বলে, কারণ মির্জার মাধ্যমেই তারা লিজাকে খুঁজে বের করতে পারবে বলে তার বিশ্বাস। তবে ছাড়ার আগে মির্জাকে জোর করে অনেক মদ পান করিয়ে দেয় তারা। মাতাল অবস্থায় রাস্তা থেকে মির্জাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। তবে পরদিন সকালে ওসি সাহেব মির্জার কাছ থেকে সব ঘটনা শুনে তাকে ছেড়ে দেয়। তবে একটা শর্ত দেন, সেটা হলো এই কেস সংক্রান্ত সব তথ্য সবার আগে তাকে দিতে হবে। অনেক দিন ধরে তার নজর ক্লাব 29-এর দিকে। সে তার সোর্সের মাধ্যমে তথ্য পেয়েছে এই ক্লাবে অনৈতিক অনেক কাজ হয়, কিন্তু প্রমাণের অভাবে সে ধরতে পারেনি। আপাতত মির্জা তার ক্লায়েন্ট লুনার সিলেটের বাসার ঠিকানাটা দিয়ে থানা থেকে বের হয়ে যায়। এদিকে মির্জা থানায় থাকার সময় লুনা আবারও তার বাড়িতে এসে দেখা করতে চায়। তবে মির্জাকে না পেয়ে তার বোনদের কাছে পারিশ্রমিকের টাকা এবং একটা চিরকুট রেখে চলে যায় সে। মির্জা এসে সেই চিরকুটে দেখে লুনা তাকে একটা ক্যাফেতে বিকাল 5টায় দেখা করতে বলেছে। অন্যদিকে ওসি সাহেব মির্জাকে ফোন করে জানায় সিলেটে তারা খোঁজ নিয়ে দেখেছে সেই ঠিকানাটা আসলে ভুয়া, তার মানে লুনা মিথ্যে ঠিকানা দিয়েছে। সেদিন বিকাল 5টার একটা ক্যাফেতে লুনার সঙ্গে দেখা করে মির্জা। লুনা তার কাছে তার বোনের খোঁজার আপডেট জানতে চায়। তবে এতক্ষণে মির্জা বুঝে ফেলেছে এ সবই লিজার শয়তানি। আসলে লুনার চরিত্রটা লিজার নিজেরই সৃষ্টি করা, তার কোনো যমজ বোন নেই। লিজাও তখন আর উপায় না দেখে সব স্বীকার করে নেয়। আসলে লিজা ক্লাবে এসে গান শুনে প্রেমে পড়েছিল গিটার বাদক রাশেদের। তারা প্রায়ই সেই ক্লাবে পার্টি করত। সেদিন রাতে পার্টিতে মাতাল অবস্থায় লিজার সঙ্গে ধাক্কা লাগে পারবিনের, ফলে দুজনের ব্যাগেই মাটিতে পড়ে যায়। সে সময় একে অপরের ব্যাগ পরিবর্তিত হয়ে যায়। পার্টি শেষে সকালে লিজা ঘুম থেকে উঠে নিজের ব্যাগের ভেতরে পারবিনের জিনিসপত্র দেখে অবাক হয়ে যায়। সে আরও অবাক হয় যখন তার ব্যাগের ভেতর থেকে একটা পাউচের ভেতরে অনেকগুলো ডায়মন্ডের টুকরো খুঁজে পায়। লিজা প্রথমে ভেবেছিল অ্যাক্সিডেন্টালি তাদের ব্যাগটা পাল্টিয়ে গেছে, কিন্তু পরে বুঝতে পারে সবই ছিল তার বয়ফ্রেন্ড রাশেদের চক্রান্ত। রাশেদ সেই ক্লাবে গিটার বাজাতে গিয়ে বুঝতে পারে যে পারবিনের দল বিভিন্ন ধরনের চোরাচালানের সাথে জড়িত। সেদিন পারবিনের একটা হীরা চোরাচালানের খবর পেয়ে পারবিনের ব্যাগের মতো দেখতে হুবহু একটা ব্যাগ সে তার গার্লফ্রেন্ড লিজাকে কিনে দেয়। পারবিন যখন ক্লাবে আসে ঠিক তখন লিজার হাত ধরে টেনে এমনভাবে নিয়ে যায় যাতে পারবিনের সঙ্গে সে ধাক্কা খায়
এবং তখন পারভিন এবং লিজার ব্যাগ একই রকম হওয়ার সুবাদে চকিতে পারভিনের ব্যাগটা চেঞ্জ করে নেয় সে। রাশেদের প্ল্যান ছিল এখনই হীরাগুলো নিয়ে সে পালিয়ে যাবে এবং অন্য দেশে রাজকীয় জীবনযাপন করবে সেগুলো বিক্রি করে। তবে লিজা তাতে বাধা দেয় যে সে কখনোই চোরাই মাল বিক্রি করে নিজের জীবন অতিবাহিত করতে চায় না। রাশেদ লিজার এই মনোভাব বুঝতে পেরে কৌশলে তাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে সেখান থেকে চম্পট দেয়। লিজার জ্ঞান ফিরে আসলে সে রাশেদের বাসায় যায় এবং টয়লেটে পুড়ে যাওয়া অবস্থায় তার মৃতদেহ আবিষ্কার করে। তখন কি করবে বুঝতে পারছিল না সে, তবে সে চাইছিল রাশেদের মারা যাওয়া ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত হোক। এজন্যই সে নিজেকে লিজার যমজ বোন পরিচয় দিয়ে ডিটেকটিভ মির্জা সাহেবের কাছে আসে। সে জানত মির্জা সাহেব ঘটনাটার সুষ্ঠু তদন্ত করবে এবং আসল ঘটনা বের করবে। শুরুতেই যদি সে লিজা পরিচয়ে রাশেদ হত্যা মামলার তদন্ত করার জন্য মির্জা সাহেবের কাছে যেত, তাহলে মির্জা সাহেব সরাসরি পুলিশকে ইনফর্ম করে দিত। তবে লিজার এত রাগঢাক করে কোনো লাভ হয় না। আগে থেকেই মির্জা সাহেবের পেছনে লেগে থাকা পারভিনের গুন্ডা বালিনী সেই ক্যাফেতে আসে এবং লিজা এবং মির্জা দুজনকেই উঠিয়ে নেয়। তবে তাদের পেছনেই আমরা বাইকে বসে থাকতে দেখি পুলিশের একজন সোর্সকে, যাকে ওসি সাহেব মির্জার ওপর নজর রাখার জন্য সেখানে রেখেছিল। পারভিনের লোকেরা নিজেদের ডেরায় লিজা এবং মির্জাকে আটকে রাখে। তবে তারা পরীক্ষা করে দেখতে পায় যে লিজার ব্যাগে যে ডায়মন্ড আছে তার সবগুলোই নকল। আসল ডায়মন্ড কোথায় আছে সেটা জানার জন্য তারা তাদেরকে চেপে ধরে, আর সেই মুহূর্তেই চারপাশ দিয়ে সাইরেন বাজিয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং তাদেরকে আটক করে। পারভিন অবশ্য মির্জাকে জিম্মি করে পালানোর একটা চেষ্টা করেছিল, কিন্তু সে জানত না যে মির্জা নিজেও টুকটাক আনআর্মড কম্ব্যাটে পারদর্শী, ফলে তারা খুব সহজেই পারভিনকে ধরাশায়ী করে ফেলে। চোরাচালানের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়, কিন্তু সবারই একটা প্রশ্ন ছিল যে আসল ডায়মন্ডগুলো কোথায় গেল। সে সময় থানায় বসে ডিটেকটিভ মির্জা সব কিছু খোলাসা করে। কিছুক্ষণ আগে পুলিশ রাশেদের বাড়িতে খুঁজে পাওয়া সেই লাশের ডিএনএ টেস্ট করেছে এবং তারা জানতে পেরেছে যে সেই লাশটা রাশেদের নয়। মির্জার বিশ্বাস, রাশেদ যখন বুঝতে পারে যে লিজাকে এই ডায়মন্ড চুরির সঙ্গে সংযুক্ত করা যাবে না, তখন সে তাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। তারপর আসল ডায়মন্ডগুলো লিজার বাড়িতেই কোথাও লুকিয়ে রাখে এবং সে নিজের বাড়িতে গিয়ে কোনোভাবে একটা লাশ জোগাড় করে সেই লাশের গায়ে আগুন ধরিয়ে সেখান থেকে বেরোয় আসে, যাতে এমন মনে হয় যে রাশেদকে কেউ মেরে ফেলেছে। রাশেদ এই কাজটা করে যাতে পারভিনের লোকেরা যেহেতু রাশেদ মারা গেছে তাই তাকে আর খোঁজার কোনো প্রয়োজন বোধ না করে। আর অন্যদিকে আসল ডায়মন্ডগুলো সে নিজের কাছে রাখে না, যাতে ইনকেস ধরা পড়ে গেলেও তার কাছ থেকে আসল ডায়মন্ডগুলো কেউ নিতে না পারে। পরে সুযোগ বুঝে সে লিজার বাসা থেকে আসল ডায়মন্ডগুলো নিয়ে আসবে। সে খুব ভালো করেই জানে যে ডায়মন্ড না পাওয়া পর্যন্ত পারভিনের লোকেরা লিজাকে ছাড়বে না এবং খুব তাড়াতাড়ি হয়তো তারা লিজাকে মেরে ফেলবে। সেই সুযোগে সে সহজেই লিজার বাসা থেকে আসল ডায়মন্ডগুলো বের করে আনতে পারবে। পুলিশ তখনই সেই ডায়মন্ড খুঁজতে লিজার বাসাতে যায়। শুরুতে আসল ডায়মন্ড না পেলেও নকল ডায়মন্ডের সোর্স সম্পর্কে তারা একটা আইডিয়া পায়। লিজার বাসাতে একটা পুতুল ছিল, সেই পুতুলের জামাতে কিছু কাঁচের টুকরো লাগানো ছিল। সেগুলোকেই রাশেদ খুঁড়ে পাউচের ভেতরে ভরে নকল ডায়মন্ড বানিয়েছিল। এখন প্রশ্ন হলো, আসল ডায়মন্ডগুলো কোথায় লুকিয়ে রেখেছে সে? লিজার বাড়ি ইতিমধ্যে পারভিনের গুন্ডা বাহিনী তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু তারা কোনো ধরনের ডায়মন্ড পায়নি। তবে মির্জা সাহেব যেদিন প্রথম লিজার বাসাতে এসেছিল সেদিনই কিন্তু সেই ডায়মন্ড দেখতে পেয়েছিল। রাশেদ পালিয়ে যাওয়ার আগে সেই ডায়মন্ডগুলোকে রেখেছিল লিজার অ্যাকোরিয়ামের ভেতরে। মির্জা সেদিন বাড়ি থেকে বের হওয়ার সময় অ্যাকোরিয়ামের মাছদেরকে খাবার দিতে গেলেই তার চোখে পড়ে যায়। তখন সে ডায়মন্ডগুলোকে তুলে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। আর এভাবেই ডিটেকটিভ মির্জা গোলাম হাফিজ সলভ করে ডায়মন্ড চোরাচালানের কেসটি। কিন্তু শেষ হয়েও যেন হলো না শেষের মতো ঘটনাটি। কেস সলভ করার কিছুদিন পর তার পরিবারের পছন্দের পাত্রী দেখতে আসে মির্জা। পাত্রীকে দেখার কিছুক্ষণ আগে তার ফোনে রাশেদের কল আসে। রাশেদ তাকে ওপেন থ্রেট দেয় যে তার ডায়মন্ড চুরি করার মূল প্ল্যানটা সে নষ্ট করে দিয়েছে এবং এর ফল খুব শীঘ্রই মির্জাকে পেতে হবে। আর মির্জা আর তার বোনেরা অবাক হয়ে দেখতে পায় তাদেরকে যে পাত্রী দেখানোর জন্য আনা হয়েছে সেই পাত্রী দেখতে অবিকল লিজার মতো। সে নিজেকে পরিচয় দেয় লুসি হিসেবে।
তবে শেষ মুহূর্তে লুসির চোখ টিপ দেয়া আমাদেরকে বুঝিয়ে দেয় এই লুসি আসলে লিজা পরিচয়ে মির্জার কাছে এসেছিল। লুসি, লুনা আর লিজা সব যেন একই মানুষ। এখন প্রশ্ন হলো, এই লুসি কি রাশেদের সঙ্গে জড়িত নাকি সত্যিই সে নির্দোষ? এই বিষয়টি এই এপিসোডে ক্লিয়ার করা হয় না। সম্ভবত সামনে মির্জা সিরিজের আরও এপিসোড আসবে এবং সেখানে এই কাহিনীর পরবর্তী অংশ আমরা দেখতে পাবো। তবে আমার মনে হয় লিজা এবং রাশেদ দুজনেই এই চক্রান্তের সাথে জড়িত থাকতে পারে। তারা জানতো ডায়মন্ড চুরির পর পারভিনের গ্যাং তাদের পিছু করবে। রাশেদ তার বাড়িতে অন্য একজনের লাশ পুড়িয়ে দিয়ে অন্যত্র চলে যায় যাতে সব দৃষ্টি পড়ে লিজার দিকে। লিজা ইচ্ছা করে মির্জাকে হায়ার করেছিল এবং তার মাধ্যমে পারভিনের দলকে পুলিশের হাতে গ্রেফতার করিয়েছিল। এ পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু তাদের ধারণাও ছিল না যে অ্যাকোরিয়ামে লুকিয়ে রাখা আসল ডায়মন্ডগুলো মির্জা খুঁজে বের করতে পারবে। এখানেই তাদের সমস্ত হিসাব নিকাশ ভুল হয়ে যায়। আর ডায়মন্ড খুঁজে পাওয়ার পর থেকেই হয়তো রাশেদ লিজার ওপর চাপ প্রয়োগ করা শুরু করে। তখন লিজা নিজেকে বাঁচাতে আবারও মির্জা সাহেবকে খুঁজছিল, আর তখনই কাকতালীয়ভাবে ঘটকের মাধ্যমে তার কাছে মির্জা সাহেবের বিয়ের প্রস্তাব আসে। আর সেই প্রস্তাবটা সে লুফে নেয় যাতে আবারও মির্জা সাহেবের কাছাকাছি সে যেতে পারে। এখানেই মির্জা ওয়েব ফিল্মের প্রথম এপিসোডটি শেষ হয়। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায়।